প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের ওয়ার্কশিট থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা আজকে যে অঙ্কটা সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2018 সালে এসেছে। তো আমরা দেরি না করে অঙ্কটা যদি পড়ি, at the end of its first quarter operation, মেট্রো সার্ভিস লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স। মেট্রো সার্ভিস লিমিটেড একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। আহ, তো আমরা জানি ট্রায়াল ব্যালেন্সে কি থাকে। ডেবিট পাশে থাকে হচ্ছে সমস্ত প্রকার খরচগুলা এবং সম্পদগুলো, এবং ক্রেডিট পাশে থাকে সমস্ত প্রকার আয় এবং দায় এবং মালিকানা সত্ত্ব। তো আমরা আর কি থাকে, আর হচ্ছে একটি কিছু সমন্বয় দেওয়া থাকে। সেই সমন্বয় থেকে আমাদের কি করতে হয়, একটা ওয়ার্কশিট তৈরি করতে হয়। তো আমরা যদি দেখি যে বলছে যে প্রিপেয়ার এ ওয়ার্কশিট, এখানে কিন্তু আপনাকে বলে নাই যে আপনি কি 8 কলাম করবেন না 10 কলাম করবেন, কোন কলামের ওয়ার্কশিট আপনি এখানে করবেন। এক্ষেত্রে আমরা সচরাচর যেহেতু আমরা 10 কলামের ওয়ার্কশিটই বেশি প্র্যাকটিস করে থাকি, তাহলে 10 কলামের ওয়ার্কশিটটাই আমরা দেখাই দিব। তো শুরুতে আমরা জাবেদা দিব। তো জাবেদাগুলো আমরা পাশে করে দেখিয়েছি। তো জাবেদার ভিতর দেখি যে কি আছে। তো প্রথমেই বলছে টাকা 1000 সাপ্লাইজ অন হ্যান্ড অ্যাট আগস্ট 31, 2017। তো আমরা প্রথমে দেখব সাপ্লাইজ কি আকারে লিপিবদ্ধ আছে। আমরা সাপ্লাইজটা দেখতে পাচ্ছি হচ্ছে সম্পদ আকারে লিপিবদ্ধ আছে। তাহলে আমাদের কিসের জাবেদা দিতে হবে, খরচের জাবেদা দিতে হবে, মানে খরচকে আগে লিখতে হবে। তাহলে আমরা জাবেদা দিব যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এবং সাপ্লাইজ ক্রেডিট। এখন সাপ্লাইজ আমাদের শুরুতে ছিল 1500 এবং শেষে এসে দেখেছি 1000 আছে। তার মানে আমাদের 500 টাকা কি হয়েছে, খরচ হয়ে গেছে। তাহলে সাপ্লাই ইউজড কত টাকা, 500 টাকা আমরা জাবেদা দিয়েছি। এবার 2 নম্বরে যদি দেখি যে মান্থলি ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ইজ টাকা 500। তো আমাদের এখানে একটা কোয়ার্টারের অঙ্ক, তার মানে 3 মাসের অঙ্ক এখানে দেওয়া আছে। তাহলে 1 মাসে যদি 500 টাকা ডেপ্রিসিয়েশন হয়, তাহলে আমাদের 3 মাসে কত হবে, 1500 টাকা। তাহলে সেটাই আমরা দেখাবো, দেখেন। তো আমরা জাবেদাটা দিব কি, জাবেদা দিব হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট কত টাকা, 1500 টাকা। এরপর যদি দেখি 3 নম্বরে আমাকে বলছে ইন্টারেস্ট ডিউ আর নোটস পেবল ফর 2 মান্থ। 2 মাসের ইন্টারেস্ট বকেয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্টারেস্টটা কিভাবে নির্ণয় করব। আমরা যদি দেখি যে নোটস পেয়েবল কত আছে, নোটস পেয়েবল আছে হচ্ছে 40,000 টাকা। তাহলে 40,000 টাকার 6% যদি দেই তাহলে কত আসে, 40,000 টাকার 6%, 40,000 টাকার 6% যদি আমরা দিই, তাহলে যে টাকা আসে আমরা সেটাকে কি করব, যেহেতু 2 মাসের নিতে বলছে তাহলে 12 দিয়ে ভাগ দিব এবং 2 দিয়ে গুণ দেব। আমরা এখানে দেখাই দিছি। তাহলে আমাদের 400 টাকা আসে এবং আমাদের জাবেদা হবে কি, কোনো খরচ যদি বকেয়া থাকে তো ওই খরচের এক্সপেন্স ডেবিট হয় এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট হয়। তাহলে আমরা জাবেদা দেব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এরপর যদি 4 নাম্বার দেখি ইন্স্যুরেন্স এক্সপায়ার্স 200 টাকা পার মান্থ। তাহলে আমরা যদি দেখি ইন্স্যুরেন্স কি আকারে লিপিবদ্ধ আছে, ইন্স্যুরেন্স সম্পদ আকারে লিপিবদ্ধ আছে, তাহলে আমাদের খরচের জাবেদা দিতে হবে। তাহলে খরচের জাবেদা কি, খরচ যে জাবেদা শুরু করতে হবে। তাহলে আমরা যদি খরচের জাবেদা দেখাই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, তাহলে প্রতি মাসে যদি 200 টাকা হচ্ছে মাসে হয়, তাহলে 3 মাসে কত হবে, 3 মাসে হবে 600 টাকা। তাহলে আমরা সেটা দেখাইছি। এবং 5 নম্বর জাবেদাটা ছিল আর্ন সার্ভিস রেভিনিউ আর্ন। তাহলে আমরা একটা সহজ টেকনিক জানি যে আর্ন এবং আর্ন যদি একই সেন্টেন্সে থাকে, মানে একই লাইনে থাকে, তাহলে আমাদের জাবেদা আনান দিয়ে শুরু হবে। তাহলে এই যে আনান দিয়ে আমরা জাবেদা শুরু করছি, আনান সার্ভিস রেভিনিউ ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এর মাধ্যমে আসলে আমরা জাবেদাগুলো কমপ্লিট করছি। এখন আমরা দেরি না করে চলেন আমরা ওয়ার্কশিটটা কমপ্লিট করি। তো প্রথম হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে হবে। তাহলে ট্রায়াল ব্যালেন্সে কি করতে হয় সেটা কিন্তু আমরা জানি। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে এই যে আমাদের ডেবিট ব্যালেন্সগুলো আছে এবং ক্রেডিট ব্যালেন্সগুলো আছে, এগুলো সবগুলো আমরা ধরে ধরে হুবহুব তুলে দিব। দেখেন আমরা একদম হুবহুব ক্যাশ থেকে সার্ভিস রেভিনিউ পর্যন্ত সব ডেবিটেরগুলো ডেবিটে এবং ক্রেডিটেরগুলো ক্রেডিটে সবগুলো আমরা তুলে দিয়েছি এই পর্যন্ত। এই যে সার্ভিস রেভিনিউ পর্যন্ত আমরা সবগুলা তুলে দিয়েছি। আর কোনো কাজ নেই আমাদের। এখন আমরা ডাইরেক্ট চলে যাবো অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে আমরা কি করব, এই যে জাবেদাগুলো আমরা দিয়েছি, এগুলা হচ্ছে যেগুলো আমাদের হিসাব আছে সেটার পাশে ডেবিট হলে ডেবিট লিখবো এবং ক্রেডিট হলে ক্রেডিট লিখবো, এবং যে হিসাবগুলো আমাদের নাই সেগুলো আমরা এই সার্ভিস রেভিনিউ নিচে নিচে লিখবো। তো প্রথমেই দেখতে পাচ্ছি সাপ্লাইস এক্সপেন্স আছে। তাহলে এখানে কোথাও আমরা সাপ্লাইস এক্সপেন্স লিখিনি, তাই আমরা নতুন করে সাপ্লাইস এক্সপেন্স লিখবো কত টাকা, 500 টাকা। এরপর সাপ্লাইস কি করেছিলাম, ক্রেডিট করেছিলাম। আমাদের অঙ্কে সাপ্লাইস আছে, তাহলে সাপ্লাইসের পাশে এই যে আমরা কি করবো, অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট করে দিব। এরপর যদি দেখি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা এখানে কোথাও পাইনি, এই জন্য আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নতুন করে লিখে দিয়েছি কত টাকা, 1500 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা এখানে কোথাও লিখিনি, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা কি করব, ক্রেডিট করে দিব কত টাকা, 1500 টাকা। এরপর যদি দেখি ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল আছে, তো ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবলের কোনো এন্ট্রি আমার নাই, তাহলে আমি কি করবো, দুইটাই এখানে নতুন করে লিখে দিব। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 400 টাকা এবং ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে 400 টাকা। এরপর ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের অঙ্কে কোথাও আমরা লিখি নাই, এজন্য আমরা নতুন করে ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখে দিছি।
কত টাকা? ৬০০ টাকা। প্রিপেইড ইন্সুরেন্স আমার অঙ্কে ছিল। তাহলে প্রিপেইড ইন্সুরেন্স এই যে আমরা ক্রেডিট পাশে অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট পাশে ৬০০ টাকা আমরা কি করছি? ক্রেডিট করে দিছি। এরপর ৪ নাম্বার যাবে ৫ নাম্বার যাবে ছিল আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট। হ্যাঁ, আমাদের আনআর্নড সার্ভিস রেভিনিউ ছিল। এই যে আমরা আনআর্নড সার্ভিস রেভিনিউ এই ডেবিট পাশে আমরা ১,০০০ টাকা দিয়ে দিছি এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট করছি ১,০০০। আমাদের অঙ্কে সার্ভিস রেভিনিউও ছিল। এই যে সার্ভিস রেভিনিউ আমরা ক্রেডিট করে দিয়েছি কত? অ্যাডজাস্টমেন্টে ১,০০০ টাকা। এখন আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্টের অঙ্কগুলো আমরা খুব সহজেই এখান থেকে কমপ্লিট করতে পারছি। এখন আমাদের আর কোনো এন্ট্রি নেই। এখন যদি আমরা ট্রায়াল ব্যালেন্সটা যোগ দিয়ে দিই তাহলে আমাদের টোটাল আসে কত? ৮০,০০০ এবং অ্যাডজাস্টমেন্ট যোগ দিলে ৪,০০০ আসে। তাহলে আমরা এই ২ টা কমপ্লিট। এখন আমরা কি করব? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট ৩ টা একসাথে করব। কিভাবে ৩ টা একসাথে করব? কারণ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কিভাবে করব? ডেবিটে, ডেবিটে যোগ হবে, ক্রেডিটে, ক্রেডিটে যোগ হবে, ডেবিট থেকে ক্রেডিট বাদ, ক্রেডিট থেকে ডেবিট বাদ। আর ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে যাবে সমস্ত প্রকার খরচ এবং ক্রেডিট পাশে যাবে সমস্ত প্রকার আয়সমূহ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে সম্পদসমূহ এবং ক্রেডিট পাশে যাবে হচ্ছে সমস্ত প্রকার দায় এবং মালিকানা সত্ত্ব। চলেন আমরা দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্যাশের কোনো টাকা নাই, তাহলে ক্যাশটা হচ্ছে সম্পদ। আমরা জাস্ট ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে লিখবো এবং ব্যালেন্স শিটে ডেবিটে লিখবো যেহেতু এটা সম্পদ। এবং অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ৩,০০০, এটাও অ্যাডজাস্টেড ট্রায়াল, কোনো কাজ না থাকলে যে পাশে আছে সে সেই পাশেই বসবে। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এখানেও ডেবিট আছে, এখানেও ডেবিটে দিব এবং ব্যালেন্স শিটের ডেবিটে বসবে। কারণ এটা হচ্ছে সম্পদ, সাপ্লাইজ সম্পদ, এটা ডেবিট আছে এবং ক্রেডিট আছে হচ্ছে ৫০০। তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হবে? বাদ যাবে। তাহলে ১৫০০ থেকে ৫০০ বাদ দিলে ১,০০০ থাকে। আর মনিহারি সম্পদ আমরা ব্যালেন্স শিটের ডেবিট সাইডে দিব। এরপর আছে প্রিপেড ইন্স্যুরেন্স, দেখেন এটা আছে ডেবিট সাইডে, এটা আছে ক্রেডিট সাইডে। তার মানে কি? ডেবিট থেকে ক্রেডিট বাদ যাবে। তাহলে ২৫০০ থেকে ৬০০ বাদ থাকে হচ্ছে ১৯০০। আর সমস্ত প্রকার প্রিপেড হচ্ছে সম্পদ। তাহলে আমরা ব্যালেন্স শিটের ডেবিট সাইডে দিব। এরপর আছে ইকুইপমেন্ট সম্পদ, এখানেও ডেবিট আছে, এখানেও ডেবিটে বসবে এবং সম্পদটা কোথায় যায়? ব্যালেন্স শিটের ডেবিট সাইডে। এরপর ড্রয়িংটা কোথায় বসবে? ড্রয়িংটা হচ্ছে এখানেও ডেবিট আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিটে বসবে এবং ব্যালেন্স শিটের কোণ থেকে ডেবিট সাইডে বসবে। এখন স্যালারিস এক্সপেন্স আছে। এখন এক্সপেন্স তো আমরা জানি যে এটা একটা খরচ। তাহলে এখানেও ডেবিট আছে, এখানেও ডেবিটে বসবে এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে। ইউটিলিটিস এক্সপেন্স, সমস্ত প্রকার এক্সপেন্স, তারপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এগুলো এই ৩ টাই কি? একই জিনিস এক্সপেন্স, এই ৩ টাই আমাদের কি? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসবে এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে বসবে। এরপর আছে নোটস পেয়েবল। নোটস পেয়েবল কি? দায়। এটা ক্রেডিট দিকে আছে, এখানেও অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ক্রেডিটে যাবে আর দায়টা কোথায় বসবে? ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে বসবে। আবার পেয়েবল আছে, অ্যাকাউন্টস পেয়েবল, একই ধরনের হিসাব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে বসবে এবং ব্যালেন্স শিটের কোথায়? ক্রেডিটে বসবে। এরপর আনআর্নড সার্ভিস রেভিনিউ আছে, এখানে আছে ১৪০০ টাকা কি? ক্রেডিট, এখানে ১,০০০ টাকা আছে কি? ডেবিট। তাহলে ডেবিট থেকে কি বাদ? তাহলে ১৪০০ থেকে ১,০০০ বাদ গেলে ৪০০ থাকে। তাহলে আমরা ৪০০ টাকা বসাইলাম আর সমস্ত প্রকার অনুপার্জিত আয় কিন্তু আমাদের কি? ব্যালেন্স শিটের ক্রেডিটে বসবে। এরপর আছে মেট্রো ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল তো দায় কোথায় বসবে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট এবং ব্যালেন্স শিটের কি? ক্রেডিট। এরপর সার্ভিস রেভিনিউ আছে ৬৯০০, এখানে ক্রেডিট আছে এবং এখানেও ক্রেডিট আছে। তাহলে ক্রেডিটে যোগ ৬৯০০ আর ১,০০০ যোগ করলে ৭৯০০ হয়। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট এবং সমস্ত আয় কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে যাবে। তাহলে ইনকাম স্টেটমেন্টে আমরা ক্রেডিট দিকে দিলাম। এরপর সাপ্লাইস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, দুইটাই এক্সপেন্স আছে। তাহলে এখানে অ্যাডজাস্টমেন্টে ডেবিট, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি হবে? ডেবিট হবে। আর খরচ কোথায় যায়? ইনকাম স্টেটমেন্টে। তাহলে ইনকাম স্টেটমেন্টে দুইটাই আমরা ডেবিট সাইডে দিয়ে দিলাম। এবার হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ১৫০০, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ক্রেডিটে যাবে যেহেতু অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট আছে আর সমস্ত প্রকার পুঞ্জীভূত অপচয় হচ্ছে কি? ক্রেডিট, মানে দায়। তা দায় কোথায় যাবে? ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে যাবে, আমরা বসাই দিলাম। এরপর ইন্টারেস্ট এক্সপেন্স কোথায় যাবে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে যাবে এবং ইনকাম স্টেটমেন্টের কি? ডেবিটে যাবে। ইন্টারেস্ট পেয়েবল, সমস্ত প্রকার পেয়েবল কি? দায়। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট যাবে এবং ব্যালেন্স শিটের ক্রেডিটে যাবে। এরপর দেখি ইন্স্যুরেন্স এক্সপেন্সটা আমরা এইমাত্র হিসাব করছি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে যাবে এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিটে যাবে। এরই মাধ্যমে কিন্তু আমরা সমস্ত এন্ট্রি পোস্টিং দিয়ে দিছি। এখন আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা যোগ করে দেখতেছি ক্রেডিট পাশে বেশি হয়, তাহলে আমরা ক্রেডিট পাশে হিসাবটা ৭৯০০ নামাইলাম এবং ৭৯০০ থেকে তো আমরা হচ্ছে এই ৭৯০০ থেকে এই ডেবিটের ইনকাম স্টেটমেন্টের ডেবিট ব্যালেন্স যতগুলো আছে সবগুলোকে বাদ দেওয়ার পরে আমাদের এখানে ৪০০ টাকা শর্টেজ থাকে। এই ৪০০ টাকাই হচ্ছে আমাদের নেট ইনকাম হিসেবে বিবেচিত হবে। যদি ক্রেডিট পাশে শর্টেজ থাকতো তাহলে আমরা সেটা লস হিসেবে বিবেচিত করলাম। আর নেট ইনকাম কার সাথে যোগ হয়? ক্যাপিটালের সাথে যোগ হয়। ক্যাপিটাল কোন দিকে আছে? ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। আমরা ক্যাপিটাল দিয়ে দিলাম, নেট ইনকাম দিয়ে দিলাম যাতে ক্যাপিটালের সাথে যোগ হয়। এরপর আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট পার্ট যোগ করলাম ৭৪,৪০০ আসে এবং ডেবিট পার্ট যোগ করলাম ৭৪,৪০০ আসে। তাহলে আমাদের এরই মাধ্যমে এই অঙ্কটা আমরা কমপ্লিট করতে পারছি। ব্যালেন্স শিট লাস্টে মিলে গেছে। তো এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা দেরি না করে আরেকটা অঙ্কে চলে যাই, আরেকটা ওয়ার্কশিট করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা মার্কেটিং ডিপার্টমেন্ট 2019 সালে এসেছে। তো আমরা যদি অঙ্কটা একটু পড়ে দেখি, দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য বুকস অফ ফক্সিট কোম্পানি লিমিটেড 31 ডিসেম্বর 2017 সালের অঙ্ক। আগের অঙ্কটা 3 মাসের ছিল, এটা পুরো বছরের অঙ্ক। তো আমরা জানি যে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এবং কিছু সমন্বয় দেওয়া আছে। তো চলেন আমরা দেরি না করে সমন্বয়গুলো করি। তো প্রথমে বলছে ইনভেন্টরি অন হ্যান্ড। তো আমাদের জাবেদার কথা প্রথমটায় বলছে ইনভেন্টরি অন হ্যান্ড, তাহলে এটা জাবেদা হয় হচ্ছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি ডেবিট আর পার্চেস ক্রেডিট হয় টাকা 4,40,000, আমরা সেটা দেখাইছি। এরপর যদি দ্বিতীয় জাবেদা বলছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট টু বি ইনক্রিজ টু টাকা, মানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 24,000 টাকায় উন্নীত করতে হবে। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল আমাদের আছে কত, 12,000। তো 24,000 টাকা যদি উন্নীত করতে যাই তাহলে আমাদের আরও 12,000 টাকা বাড়াইতে হবে। তাহলে এটা জাবেদা হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট এবং অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ক্রেডিট টাকা হবে কত, 12,000। যেহেতু 12,000 থেকে 24,000 নতুন করে 12,000 বাড়াইতে বলছে। এরপর যদি দেখি 3 নম্বরে বলছে সাপ্লাইজ অন হ্যান্ড, তাহলে সাপ্লাইজ দেখতে পাচ্ছি আমরা সম্পদ আকারে লিপিবদ্ধ আছে। তাহলে আমাদের খরচের জাবেদা হবে। তাহলে আমরা আগে জাবেদাটা লিখি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এবং সাপ্লাইজ ক্রেডিট। তাহলে আমাদের সাপ্লাইজ ছিল হচ্ছে 30,000, কিন্তু এখন বছরের শেষে এসে দাঁড়াইছে হচ্ছে 5,000। তার মানে আমরা 25,000 টাকা ইউজড মানে খরচ করে ফেলেছি। তাহলে সেটি আমরা দেখাইছি। এরপর যদি দেখি বিল্ডিং ইজ ডেপ্রিসিয়েটেড, বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন 5% ধরতে হবে। তাহলে বিল্ডিং আছে হচ্ছে 6 লাখ। তাহলে 6 লাখের 5% দিলে 30,000, আর আমরা জানি ডিপ্রিসিয়েশন কি যাবে দেওয়া হয়, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এরপর অ্যাক্রুড রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স বকেয়া আছে, তাহলে খরচের বকেয়া থাকলে ওই খরচের এক্সপেন্স ডেবিট হয় এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট হয়। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট এবং রেন্ট পেয়েবল ক্রেডিট। তাহলে আমাদের জাবেদাগুলো কিন্তু আমরা খুব সহজেই সম্পাদন করছি। এরপর আমরা 10 কলামের ওয়ার্কশিট করতে বলছে, তাহলে আমরা 10 কলামের একটা ওয়ার্কশিটে ছক কাটলাম। এখন আমরা কি প্রথম কাজ হচ্ছে এই যে ডেবিট ব্যালেন্সগুলো আছে এবং ক্রেডিট ব্যালেন্সগুলো আছে এগুলো আমরা হুবহুব ধরে তুলে দিব। এবং দেখেন আমাদের শুরু আছে হচ্ছে বিল্ডিং থেকে এবং শেষ হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং। তাহলে আমরা বিল্ডিং থেকে শুরু করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং আমরা লাস্টের এন্ট্রিটা দিলাম এই ট্রায়াল ব্যালেন্সে, মানে আমরা হুবহুব কপি পেস্ট করব, মানে এখানে যা যা আছে ধরে ধরে উঠিয়ে দিব এবং যোগফলটাও দিয়ে দিব 39,40,000। তাহলে আমরা এই যে টোটাল লিখে দিলাম যে আমাদের টোটাল আছে কত, 39,44,000, 39,44,000। এখন আমাদের দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট কোনগুলা, এই যে এইগুলা। তাহলে আমাদের কি করতে হবে, এই জাবেদাগুলা যেখানে যেখানে পাবো সেখানে ডেবিট থাকলে ডেবিট পাশে বসবে এবং ক্রেডিট থাকলে ক্রেডিট পাশে বসবে, এবং যে এন্ট্রিটা আমরা না পাবো সেটা আমরা কি করব, আমরা এই নিচে লিখবো, এই যে টোটাল যে জেডটা আছে এটা নিচে লিখবো। তাহলে প্রথমে আছে ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি, আমাদের এখানে কোথাও নাই। তাহলে আমাদের কি করতে হবে, নতুন করে লিখতে হবে এন্ডিং ইনভেন্টরি কত, 4,40,000। এরপর পার্সেস ক্রেডিট আছে 4,40,000, আমাদের দেখেন পার্সেস, এই যে পার্সেস আছে, তাহলে পার্সেস ক্রেডিট আছে, তাহলে ক্রেডিট পাশে আমরা বসাই দেবো 4,40,000। এরপর আমাদের আছে হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, কত, 12,000 টাকা। আমাদের এখানে কোথাও ব্যাড ডেপ্ট এক্সপেন্স নাই, তাহলে আমরা এখানে লিখে দেবো ব্যাড ডেপ্ট এক্সপেন্স কত, 12,000 টাকা। কিন্তু আমাদের অঙ্কে কিন্তু অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ছিল, এই দেখেন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট, তাহলে এটা ক্রেডিট পাশে যাবে। ক্রেডিট করছি কত, 12,000, তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টের ক্রেডিট পাশেও যাবে 12,000। এরপর দেখি আমাদের কি আছে, সাপ্লাইস এক্সপেন্স আছে। তাহলে আমাদের এখানে কোথাও সাপ্লাইস এক্সপেন্স আমরা লিপিবদ্ধ করিনি, তাহলে আমরা কি করব, নতুন করে সাপ্লাইস এক্সপেন্স লিখবো কত, 25,000 টাকা। এবং দ্বিতীয় জাবেদা দিয়েছিলাম সাপ্লাইস, তাহলে সাপ্লাইস আমাদের অঙ্কে ছিল, তাহলে সাপ্লাইস সোজা আমরা কি করব, 25,000 টাকা ক্রেডিট করব। এই যে আমরা সাপ্লাইস সোজা 25,000 টাকা ক্রেডিট করে দিয়েছি। এরপর আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া ছিল, যেটা আমাদের অঙ্কে ছিল না, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা নতুন করে লিখব কত টাকা, 30,000 টাকা। কিন্তু আমার অঙ্কে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল, এই যে এটার ক্রেডিট পাশে, যেহেতু আমরা জাবেদায় ক্রেডিট করছি, এটা ক্রেডিট পাশে ক্রেডিট করব কত, 30,000 টাকা। এরপর আমরা লাস্টের জাবেদা দিয়েছিলাম হলো রেন্ট এক্সপেন্স ডেবিট এবং রেন্ট পেয়েবল ক্রেডিট। আমাদের অঙ্কের ভিতর রেন্ট এক্সপেন্স আছে, এই যে রেন্ট এক্সপেন্স, তাহলে ডেবিট পাশে আমরা দিব 15,000, আর রেন্ট পেয়েবল কোথাও নাই, তাহলে আমরা নতুন করে লিখবো রেন্ট পেয়েবল কত, 15,000 টাকা। তাহলে আমাদের কিন্তু জাবেদাগুলো দেওয়া শেষ। আপনি এখনই জাবেদা যোগ করলে আপনি দিয়ে দিতে পারেন। তাহলে আমরা এখানে জাবেদাগুলোকে যোগ করে দিয়ে দিলাম, আমাদের আসছে হচ্ছে 5,22,000, এখানেও 5,22,000। এখন আমরা কি করব, এখন এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তিনটা একবারে করব। আগের অঙ্কটা কিন্তু আমরা আলোচনা করছি আসলে কোথায় কি কি যায়, এজন্য এইবার আবার নতুন করে আলোচনা করলাম না। চলেন আমরা অঙ্কটা জাস্ট সমাধান করি। প্রথমে আমাদের বিল্ডিং আছে ডেবিট পাশে, এটাও অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বিল্ডিং ডেবিট পাশে যাবে এবং ব্যালেন্স শিটে কি সম্পদ, যেহেতু বিল্ডিংটা সম্পদ, ডেবিট সাইডে যাবে। এরপর ল্যান্ড আছে একই জিনিস, তাহলে আমরা ল্যান্ড দেখাইলাম কত,
7,50,000 এটাও সম্পদ, তাহলে ল্যান্ড আমরা সম্পদ ডেবিট করে দিলাম। এরপর প্রারম্ভিক মজুত পণ্য ইনভেন্টরি আছে, তাহলে ইনভেন্টরি হচ্ছে আমাদের এখানেও ডেবিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিট, আর প্রারম্ভিক মজুত পণ্য যেটা মিলে থাকে এটা কোথায় যায়, ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে যায়, তাহলে আমরা ডেবিট দিকে গেলাম। এবার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 5,00,000 টাকা, এটা যেহেতু এখানেও ডেবিট আছে এখানেও ডেবিট বসবে। ব্যালেন্স শিটে কি সম্পদ, কারণ কি দেনাদার হচ্ছে সম্পদ, আমরা ব্যালেন্স শিটে ডেবিট ছেড়ে দিয়ে দিলাম। এবার ক্যাশ একই জিনিস, এখানেও ডেবিট আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিটে বসবে এবং ব্যালেন্স শিটে কি ডেবিট দিকে বসবে। কেন, কারণ এটা হচ্ছে সম্পদ। তাহলে সাপ্লাইজ দেখি এখানে ডেবিট আছে এবং অ্যাডজাস্টমেন্টেও কি আছে, ক্রেডিট আছে, তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হবে, উল্টা থাকলেই বিয়োগ যাবে, তাহলে 30,000 থেকে 25,000 বাদ দিলে থাকে 5,000, তাহলে সাপ্লাইজ হচ্ছে সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট দিকে যাবে। এরপর রেন্ট এক্সপেন্স আছে, তাহলে রেন্ট এক্সপেন্সটা কি, রেন্ট এক্সপেন্স হচ্ছে খরচ, তাহলে এখানে আছে 75,000, এখানেও আছে 15,000, তাহলে ডেবিটে ডেবিটে কি হয়, যোগ হয়, তাহলে যোগ হওয়ার পর 90,000 হয়েছে, তাহলে খরচটা আমরা কোথায় দেখাবো, ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে দেখাবো। এরপর সেলস, সেলস 70,000 আছে, তাহলে আমরা জানি সেলস, সেলস যেদিকে থাকে সেলস রিটার্ন হচ্ছে তার বিপরীত ছেড়ে বসে, তাহলে আমরা সেলস রিটার্নটা কি করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যেহেতু এই পাশে ডেবিট আছে এখানেও ডেবিটে দিলাম এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে। এরপর সেলিং এক্সপেন্স আছে, তাহলে সেলিং এক্সপেন্সটা কি, খরচ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিটে বসবে এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসবে। এরপর আছে পারচেস, পারচেস তো খরচ, তাহলে পারচেস এখানে আছে কত, 14,50,000 এবং এখানে আছে কত, 4,40,000, তাহলে এটা কি, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হবে, বাদ যাবে, তাহলে বাদ দেওয়ার পর থাকে আমাদের 10,10,000, তাহলে এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হয়েছে এবং ইনকাম স্টেটমেন্টে কি ডেবিট বসবে। পারচেস হচ্ছে খরচ, আমি সমস্ত প্রকার খরচ করেছি, এবং ফ্রাইট ইন আন্তঃপরিবহন এটাও একটা খরচ, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসবে এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসবে। এরপর ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, এক্সপেন্স তো লেখাই আছে, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট, ইনকাম স্টেটমেন্টে ডেবিট। তাহলে এরপর আছে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল কি, দায়, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কোন দিকে বসবে, ক্রেডিট, আপনারা দেখবেন যে ট্রায়াল ব্যালেন্সে যেদিকে আসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে সেদিকেই বসবে। তাহলে কোনো হিসাব যদি না থাকে আর কি, এর সাথে কোনো সমন্বয় যে না থাকে, তাহলে এটা দায়ের সাইডে বসবে, কারণ এটা একটা দায়। এরপর সেলস আছে, সেলস মানে কি, আয় 20,00,000 টাকা, এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে বসবে এবং ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসবে, কারণ সেলস হচ্ছে আয়। এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, সমস্ত প্রকার পেয়েবল হচ্ছে দায়, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট এবং ব্যালেন্স শিটের কি, দায়ের পাশে বসবে, মানে ক্রেডিটে যাবে। তারপর হচ্ছে পারচেজ ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্টের মতো পারচেজ ডিসকাউন্ট একটা আয়, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কোন দিকে বসবে, ক্রেডিটে, এবং ইনকাম স্টেটমেন্টেও কোন দিকে বসবে, ক্রেডিটে। এরপর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, সমস্ত অ্যালাউন্স হচ্ছে কি, দায়, তাহলে এখানে আছে ক্রেডিটে 12,000 এবং এখানেও অ্যাডজাস্টমেন্টেও ক্রেডিট আছে 12,000, তাহলে ক্রেডিটে ক্রেডিটে কি হয়, যোগ হয়, তাহলে যোগ হয়ে হচ্ছে কত, 24,000, এবং এটা কোথায় যাবে, এটা যেহেতু একটা দায় তাহলে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে বসবে। এরপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, পুঞ্জীভূত অপচয়, পুঞ্জীভূত অপচয়টা কি, একটা দায়, তাহলে এখানে আছে কত, 1,50,000 এবং এখানে আছে ক্রেডিট 30,000, তাহলে ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়, তাহলে 1,50,000 আর 30,000, 1,80,000 টাকা ক্রেডিট, এবং আমরা এটা কোথায় দেবো, ব্যালেন্স শিটের ক্রেডিট সাইড দেবো, যেহেতু এটা একটা দায়। তারপর এন্ডিং ইনভেন্টরি আছে, এন্ডিং ইনভেন্টরি কিন্তু আমাদের সম্পদ, তাহলে 4,40,000, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিট হবে এবং ব্যালেন্স শিটে ডেবিট হবে। তারপর ব্যাড ডেপ্ট এক্সপেন্স, এক্সপেন্স তো লেখাই আছে, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে। এর পরবর্তীতে দেখি যে সাপ্লাইস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দুইটাই হচ্ছে এক্সপেন্স, তাহলে এটা কোথায় যাবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসবে এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডে বসবে। এবং রেন্ট পেয়েবল আছে, তাহলে রেন্ট পেয়েবলটা কি, সমস্ত পেয়েবল হচ্ছে দায়, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে বসবে এবং ব্যালেন্স শিটের ক্রেডিটে বসবে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পার্ট যোগ করা, তাহলে ক্রেডিট পার্ট যদি আমরা যোগ করি 20,50,000 হয়, এবং এই ক্রেডিট পাশের থেকে এই ডেবিটে যতগুলো ব্যালেন্স আছে, এই 3,40,000 থেকে এই সমস্তগুলো আমরা কি করব, বাদ দিব, যতগুলো হিসাব আছে, যে 90,000, 70,000, এই যে 3,40,000, 10,00,000, 10,000, তারপরে 11,000, 15,000, 12,000, 25,000, 30,000, এগুলো বাদ দেওয়ার পর দেখবেন যে এইখানে ঘাটতি মিটিতে আরও 4,34,000 টাকা লাগে, তাহলে এই 4,34,000 ডেবিট পাশে ঘাটতি, এই জন্য এটা নেট ইনকাম হিসেবে বিবেচিত হবে। তাহলে ডেবিট পাশের ঘাটতি হলে কি, নেট ইনকাম, এবং ক্রেডিট পাশের ঘাটতি হলে কি, নেট লস। তাহলে আমরা নেট ইনকাম হয়েছে, এখন নেট ইনকামটা এই টাকাটা এই পাশে দিয়ে দিলাম, এবং ঘাটতি টাকা বসালে দুটোই মিলে যাবে, এবং নেট ইনকামটা যেহেতু ক্যাপিটাল সাথে যোগ হয়, এই জন্য আমরা কি করব, দায়ের পাশে বসাই দিব, তাহলে দায়ের পাশে আমরা বসাই দিলাম। এরপর আমরা কি করব, এই ব্যালেন্স শিটে যতগুলো হিসাব আছে
এগুলাকে আমরা ডেবিট পাশে আগে যোগ করব। তাহলে ডেবিট পাশে আমরা যোগ করার পর আমাদের হয়েছে 23,85,000। এরপর আমরা কি করব? আমরা ক্রেডিট পার্ট যোগ করব। ক্রেডিট পার্ট যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়? 23,85,000। তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে। তাহলে এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় অঙ্ক বুঝতে কোনো অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমাদের 24 ঘন্টা কমেন্ট বক্সের অনলাইন খোলা থাকে। আপনাদের আমি সময় মতো রিপ্লাই দিয়ে দিব। আর এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং এডিটিং করি। এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আপনারা সাবস্ক্রাইব করেন না। প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো আপনার ওয়ালে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। সে পর্যন্ত আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।